ভোরের আকাশ কেবল রক্তিম হতে শুরু করেছে। মুক্তার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। প্রকৃতির মুক্ত বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। মেঘ আর মিম ঘুম থেকে উঠেই বাড়ির সামনে বিস্তৃত মাঠে চলে গেল। আলতো পায়ে শিশির ভেজা দুর্বা ঘাসে হাঁটছে। অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খোঁজা বারণ হলেও প্রকৃতির রূপে হারিয়ে যাওয়ার কোনো বাধা নেই। অকস্মাৎ একজন বয়স্ক লোক প্রমোদ গলায় বলে উঠলেন, নাম কি তোমাদের? ভদ্রলোকের দিকে তাকিয়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মাহদিবা খান মেঘ, আর ও মেহরিন খান মিম। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তুমি মোজাম্মেলের মেয়ে? জি আঙ্কেল। আর ও ইকবালের মেয়ে, তাই তো? জি। তোমার আব্বু কোথায়? হাঁটতে গিয়েছেন। আমাদের বাড়ি খালের ওই পারে। এদিকে বাঁশের সাঁকো আছে, ঘুরে এসো আমাদের বাড়ি থেকে। সময় পেলে যাব। আপনি বাড়িতে আসুন আঙ্কেল। না মা, এখন আর বাড়িতে যাব না। তোমার আব্বু মনে হয় হাটের দিকে গিয়েছেন, আমি ওই দিকেই যাচ্ছি। ভদ্রলোক হাসি মুখে চলে যাচ্ছেন। যেতে যেতে দু একবার মেঘদের দিকে তাকিয়ে দেখেছেন। 20 মিনিটের দূরত্বে ছোটখাটো একটা বাজার। সকাল দিকে তাজা শাক আর গ্রামীণ সবজির মেলা বসে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান বাজারের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেমন আছো তোমরা? আলী আহমদ খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আসাদ ভাই? আছি ভালো। বাড়ি থেকে আসার পথে মেয়ে দুজনের সাথে দেখা হলো। মাশাআল্লাহ, মেয়েরা যেমন সুন্দর তেমন ভদ্র হয়েছে। দোয়া করবেন ভাই। দোয়া করি। মোজাম্মেল খান মলিন গলায় বললেন, ভাই এক কাপ চা খান? হ্যাঁ, চা খেতেই আসা। ব্যস্ততার কারণে দাওয়াত রক্ষা করতে পারিনি, তাই ভাবলাম দেখা করা দরকার। আছো নাকি কিছুদিন? দুই একদিন আছি। সপরিবারে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। এবার মনে হয় সম্ভব হবে না, পরবর্তীতে আসলে যাব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলার ছিল। জি ভাই বলুন। দেখো ভাই, অতীতে জায়গা জমি নিয়ে কি দ্বন্দ্ব হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও। মনোমালিন্য মনে না রাখাই ভালো। আমরা বহু আগেই সেসব ভুলে গিয়েছি। তোমরা যেহেতু আবারও গ্রামে এসেছো, তাই আমাদের দুই পরিবারের মধ্যকার সম্পর্ক নতুন করে মজবুত করার কথা ভাবছিলাম। ঠিক বুঝলাম না। আসাদুজ্জামান মৃদু হেসে বললেন, আমার ছোট ছেলে মাহমুদুল হাসান আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে। ছেলে পড়াশোনায় যেমন ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ। নিজের ছেলে বলে বলছি না, ওর আচার ব্যবহার খুবই নম্র। আমি বলতেছিলাম, মোজাম্মেলের মেয়ে মাহদিবার সাথে আদনানকে খুব ভালো মানাবে। ওদের বিয়ে হলে ওরাও সুখে থাকবে, আর আমাদের দুই পরিবারের সম্পর্কও খুব মজবুত হবে। তোমরা কি বলো? মোজাম্মেল খানের চোখে ক্রোধ উপচে পড়ছে, কান দিয়ে গরম বাতাস বেরোচ্ছে, ভাঁজ পড়া কপালে ঘাম জমতে শুরু করেছে। মুখে বিরক্তির রেশ টেনে যেই কিছু বলতে যাবে, তার মধ্যে আলী আহমদ খান নির্বিকার ভঙ্গিতে হেসে উঠলেন। ভাইজানের হাসির শব্দে থমকে গেলেন মোজাম্মেল খান। বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। মনে মনে আওড়ালেন, ভাইজান রাজি হয়ে যাবেন না তো? আলী আহমদ খানের হাসিতে আসাদুজ্জামান সাহেব বেশ বিব্রত বোধ করছেন। আলী আহমদ খান ঠোঁটে হাসি রেখে কোমল গলায় বললেন, ভাই, আপনার প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু ভুল সময় দিয়েছেন, তাই কিছু করা সম্ভব না। কেন, ওর মেয়ের কি বিয়ে হয়ে গিয়েছে? আলী আহমদ খান হেসে বললেন, না এখনো হয়নি, কিন্তু বিয়ে ঠিক। ওহ, ছেলে কি করে? আমার একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবিরের সাথে মেঘ মামুনির বিয়ে ঠিক হয়ে আছে। আমার ছেলে দেশে ফিরলেই বিয়ের ব্যবস্থা করব। আসাদুজ্জামানের সাথে সাথে মোজাম্মেল খানও চমকালেন, কপাল কুঁচকে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। আসাদুজ্জামান প্রশ্ন করেন, তোমার ছেলের সাথে বিয়ে ঠিক? জি ভাই। কি রে, তুই কিছু বল। মোজাম্মেল খান নড়ে চড়ে বসলেন, ঠোঁটে হাসি টেনে বললেন, হ্যাঁ, আবির দেশে ফিরলেই বিয়ে। আসাদুজ্জামান মলিন গলায় বললেন, এখন আর কি করব? তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আসা তো আমার পক্ষে সম্ভব না। তবুও যদি কোনোভাবে কিছু সম্ভব হয় তাহলে আমাকে জানিও। না ভাই, সবকিছু ঠিকঠাক। এখন কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে সমস্যা নেই, এখন আসি। সময় পেলে বাড়িতে এসো। জি ইনশাল্লাহ। আসাদুজ্জামান চলে গেলেন। মোজাম্মেল খান নির্বাক চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছেন। আলী আহমদ খান বেশ খানিকটা সময় নিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কি বললে? কেন, আবির কি আসাদ ভাইয়ের ছেলের থেকে কোনো অংশে কম নাকি? আমি সে কথা বলিনি ভাইজান। তুই কি তোর মেয়েকে আসাদ ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিবি? না। তাহলে আর ভাবছিস কেন? মোজাম্মেল খান কিছু বলছেন না। আলী আহমদ খান ঠোঁটে ঝলমলে হাসি টেনে বললেন, শুন, আমি আমার বাড়ির মেয়েকে কোনোভাবেই ওই বাড়িতে বিয়ে দিব না। কিন্তু এই কথা মুখের উপর বললে আবারও শত্রুতা করার চেষ্টা করবে। তার জন্য আবিরের কথা বললাম। তুই আবার কিছু মনে করিস না যেন। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, আমি কিছু মনে করব কেন? এই যে তোর একমাত্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা বললাম,
এই কথা তো নতুন না, কত বছর আগের কথা। তখন মেঘের বয়স 5 কি 6। অবুঝ মেয়েটা আবির বলতে একদম পাগল ছিল। কোনো একদিন চা খেতে খেতে দু ভাই গল্প করছিলাম। আবির মেঘ বড় হলে দুজনের বিয়ে দিয়ে আমরা দুই ভাই বেয়াই হব। ভাইজান, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। তখন কেন আমি এখনো বলছি, তুই রাজি থাকলে আমি মেঘ মামুনিকে আমার ছেলের বউ করব। তানভীর, মেঘ আমার ছেলে মেয়ে হলেও আজ অবধি তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আমার মাথার উপর যতদিন তোমার হাত থাকবে তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত হবে। তোমার মতামতে দ্বিমত করিনি, আজও করব না। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনকার দিনে আমাদের কথায় কিছুই হবে না। ছেলে মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া অসম্ভব বিষয়। আবির দেশে আসুক, ওর মনের অবস্থা আগে বুঝি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেটাই ভালো হবে, দেখি কি হয়। ঠিক আছে ভাইজান। মেঘরা গ্রামে এসেছে 3 দিন হতে চলল। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যাবে, তাই সবারই মনই কিছুটা খারাপ। এই কয়েকদিনেই গ্রামটা কত আপন হয়ে গিয়েছে। দুপুরের পর থেকে আকাশ মেঘলা। ইহৎ জগতের ভাবনা ভুলে মেঘ ডুবেছে মায়া কাননে। আষাঢ়ের দিনের মতো আকাশ সেজেছে ভয়ঙ্কর রূপে। কিছু সময়ের ব্যবধানে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালের টিপটিপ বৃষ্টির শব্দে হৃদয়ে আগিনায় সুখ পাখিরা ডানা ঝাপটাতে শুরু করেছে। বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটা হাতের সাথে সাথে মনটাকেও ভিজিয়ে দিয়েছে। টিনের চালে অনবরত বৃষ্টির ফোঁটার শব্দে হৃদয় জুড়ে স্নিগ্ধতা মিশ্রিত ভালোবাসা বিচরণ করছে। মিম রুম থেকে ছুটে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আহ্লাদী কণ্ঠে শুধালো, আপু, বৃষ্টিতে ভিজবে, চলো মাঠে যাই। মেঘ ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়ে আছে। মেঘ আস্তে করে বলল, ভাইয়া বকা দিবে? ভাইয়াকে বলে আসি তাহলে। না, আব্বু বাড়িতেই আছেন, শুধু শুধু বকা খেতে যাস না। মিম বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে অল্পবয়স্ক ছেলে মেয়েদের ছোটাছুটি দেখে মনটা আরো বেশি খারাপ হচ্ছে। কিয়ৎক্ষণ পর মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘ বিড়বিড় করে বলল, তুই চাইলে তোকে নিয়ে একটা জায়গায় যেতে পারি, যেখানে গেলে বৃষ্টিতেও ভিজতে পারবে আর বাড়ির কেউ টেরও পাবে না। মিম সত্বর ঘুরে দাঁড়ালো, কৌতূহলী হয়ে কণ্ঠে জানতে চাইলো, কোথায়? বৃষ্টিতে ভিজবি কিনা বল, হ্যাঁ নাকি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চুপচাপ আমার পেছন পেছন চল, একটা শব্দও করবি না। সাবধান, উঠানের মাঝখানে গিয়ে চিৎপটাট হয়ে পড়বি না বলে দিলাম। মিম বোকা বোকা চোখে চেয়ে বলল, আচ্ছা। বৃষ্টিময় শান্ত বিকেল, নির্জন পরিবেশ। বৃষ্টির ফোঁটার এল্লোতো পাতারি ঝাপটায় চোখ বুজে আসছে বারবার। খালের পাড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত মনে বৃষ্টির প্রতিটা ফোঁটা উপলব্ধি করছে মেঘ। ক্ষণিকের আনন্দে তথাকথিত সব দুশ্চিন্তা ভুলে মিম হাঁটছে আপন মনে। খানিক বাদে মিম মেঘের হাত ধরে অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, আপু। অকস্মাৎ চোখ মেলল মেঘ। চোখের ইশারায় মিমকে প্রশ্ন করল, কি হয়েছে? মিম ভীত গলায় বলল, ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে হাসছে। কোথায়? মিম দৃষ্টি সরিয়ে খালের অপর পাড়ের দিকে তাকালো। মিমের দৃষ্টি অনুসরণ করে মেঘও তাকালো সেদিকে। বৃষ্টির জন্য স্পষ্ট দেখা না গেলেও কোনো মানুষের আবছা আবরণও চোখে পড়ল না। মেয়ে গল্প রেগে বলল, কোথায় কে দাঁড়িয়ে আছে যত সব পাগলের প্রলাপ? আমি সত্যি সত্যি দেখেছি আপু, তুমি বিশ্বাস করো, লুঙ্গি আর গেঞ্জি পরে ছেলেটা দাঁড়িয়েছিল। ভূত দেখেছিস তুই? মানুষ কি তো ওরা আর আমার মতো পাগল যে এত বৃষ্টির মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকবে? মিম থেমে থেমে বারবার একই কথা বলছে। মেঘ দুই একবার ধমক দেওয়ায় চুপ করেছে। বেলা 11টায় মেঘরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হেঁটে যাচ্ছে বাজারের দিকে, সেখান থেকে বাসে যেতে হবে। তানভীর ব্যাগ নিয়ে সামনে চলে গিয়েছে। তানভীরের সঙ্গে সঙ্গে আদিও দৌড়াচ্ছে। মেঘের হাতে আম্মুর ফোন। মিম সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে স্মৃতি রাখার জন্য। মেঘ সেগুলোর ছবি তুলছে। ছবি তুলতে তুলতে কখন যে সবার থেকে পিছিয়ে পড়েছে খেয়ালই করেনি। হঠাৎ খেয়াল হতে দুই বোন দ্রুত হাঁটতে শুরু করলো। পুরনো প্রাইমারি স্কুল অতিক্রম করতে মিম আস্তে করে বলল, আপু, ওই যে ছেলেটা। মেঘ আর চোখে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে এদিকেই আসছে। সামনে মিম আর মেঘকে দেখে ফোনের স্ক্রিন থেকে মনোযোগ সরিয়ে সরাসরি তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র ছেলেটা আলগোছে হাসলো। ঝড়ের গতিতে চোখ সরিয়ে নিল মেঘ। ছেলেটা মিমকে এক নজর দেখে আবারও মেঘের দিকে তাকালো। মেঘ ততক্ষণে মাথা নিচু করে হাঁটতে শুরু করেছে। অকস্মাৎ ছেলেটার মৃদু স্বর শোনা গেল, তুমি মেঘের মতোই সুন্দর। মেঘ স্তম্ভিত হয়ে গেল। ছেলেটার শান্ত চাউনি আর বাঁকা ঠোঁটের হাসি দেখে দ্রুত পাশ কাটিয়ে যেতে লাগলো। মিম অকস্মাৎ প্রশ্ন করে বসলো, আপনি কি ভূত? ছেলেটা হতভম্ব হয়ে আওড়ালো, ভূত মানে? মেঘ সহসা মিমের মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, চল। ছেলেটা পেছন থেকে বলে উঠল, এই উত্তর দিয়ে যাও। মেম এক হাতে মিমের ঘাড়ে, অন্য হাতে মুখ চেপে ধরে আছে। মিম চেষ্টা করে উত্তর দিতে পারল না। কিছু দূর গিয়ে মিমকে ছাড়লো। মিম মন খারাপ করে বলল, গতকাল বৃষ্টির মধ্যে এই ছেলেটাই দাঁড়িয়েছিল।
মেম বক্রদৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে নীরবে হাঁটছে। মিম কৌতূহলী মনে জানতে চাইল, ছেলেটা কি বলেছে তোমাকে? বলেছে তুই বড্ড বেশি কথা বলিস। আমি কোথায় বেশি কথা বললাম? তোমাকে গতকাল বলেছি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি স্পষ্ট দেখেছি, তুমি আমার কথা পাত্তাই দিলে না। বলেছিলে আমি নাকি ভূত দেখেছি, তার জন্যই তো জিজ্ঞেস করলাম তিনি ভূত কিনা। তাতে দাঁত পিষে মেঘ বলল, 3 মাস ঘরের দরজা বন্ধ করে তোকে ট্রেনিং দেওয়া উচিত। কিসের ট্রেনিং? আমি আর্মি পুলিশ কিছুই হতে চাই না, শান্তিতে থাকতে চাই আর জীবন উপভোগ করতে চাই, তারপর একদিন হুট করে মরে যেতে চাই। মেঘ ঠোঁট ফুলিয়ে চোয়াল শক্ত করে বলল, অপরিচিত মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আচার আচরণ শিখে তারপর হুট করে মরে যাস, তাহলে আমার কোনো আফসোস থাকবে না। তবুও রাস্তাঘাটে বারবার আমাকে ফাঁসাতে আসিস না। আমি তোমায় কোথায় ফাঁসালাম? আমি কি অপরিচিত ভাইয়াকে তোমার ব্যাপারে কিছু বলেছি? এত কথা বলিস কেন তুই? আম্মু ছোট থেকে বারবার একটাই কথা বলেছি, মিম আর যাই করিস না কেন কখনো চুপ থাকবি না। ছোটবেলায় এই কথা বলতো কারণ তখন তোর কথা অস্পষ্ট ছিল, আমরা তোর কথা বুঝতাম না, এখন স্পষ্ট হতে হতে বেশি স্পষ্ট হয়ে গেছে। তোর অতিরিক্ত কথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বুঝেছিস? মিম ভেঙচি কেটে বলল, বুঝেছি, এখন থেকে তোমার কানের কাছে বেশি বেশি কথা বলতে হবে, তাহলেই তোমার মাথা ব্যথা কমে যাবে। মেঘ কপাল গুটিয়ে রাগি চোখে তাকালো, কিন্তু মিমের উপর তার কোনো প্রভাব পড়লো না। মিম মনোযোগী চোখে মাঠের দিকে তাকিয়ে থেকে হঠাৎই সুমধুর কণ্ঠে বলল, আপু ওই জায়গাটা সুন্দর না? আমি দাঁড়াই, আমাকে একটা ছবি তুলে দাও। মেঘ মিষ্টি করে হেসে বলল, আচ্ছা।